মাসি, বিয়ে করে না জীবনটা আমার ভাজা ভাজা হয়ে গেল। শাশুড়িটা না আমার একদম ভালো না। তুই একটু বুঝিয়ে বল যে তুই চাকরি করিস, বাড়ির কাজ আছে, বাচ্চাও হয়ে গেছে। একা হাতে কি সব সামলানো যায়? ওনারও তো উচিত তোকে একটু সাহায্য করা। মাসি, উনি কি আমার কথা শুনবেন? শাশুড়ি শাশুড়িই থাকেন। বউ যতই ভালো হোক, আমি কোনোদিনই শুনিনি যে শাশুড়ি শুধরে গেছে। আরে শুধু আমার কেন, আমার অফিস কলিগে সবারই শাশুড়ি খারাপ। একটা শাশুড়িও ভালো না। আজ পর্যন্ত কেউ বলেনি যে আমার শাশুড়ি ভালো। সুমনা, এটাই তো ব্যাপার। আমাদের দুজনেরই তো মেয়ে, আমাদের তো ছেলে নেই। ও শাশুড়ির তো মেয়ে নেই, তাই মেয়ের জ্বালাটা উনি বুঝতে পারেন না। মেয়ে হলে বুঝতেন। সুমনা রে, আমার মেয়ের জীবনটা শেষ হয়ে গেল ওই বাড়িতে বিয়ে দিয়ে। মেয়েটা তো ওই বাড়িতে কাজের ঝি হয়ে গেছে। এরপরে ওরা সবাই মিলে বসে নিজের নিজের কষ্টের কথা বলছিল। আর অফিস থেকে ফিরে মনীষা বাথরুমে ফ্রেশ হতে হতে ওদের সব কথাই শুনছিল। এরপরে মনীষা বাইরে এলে, সুমনা, দেখে শুনে মেয়ের বিয়ে দিবি। আজকাল শ্বশুরবাড়ির লোকেরা একদম ভালো হয় না। আমি তো ভালো করে খোঁজখবর নিতে পারিনি, তাই জুহির এই অবস্থা হয়েছে। মাসি, শাশুড়ি দেখে মনীষার বিয়ে দেবে কিন্তু, নাহলে মনীষার জীবনও আমার জীবনের মতো ভাজা ভাজা হয়ে যাবে। তুমি জানো, শাশুড়ি আমাকে হুমকি দিয়েছে যে চাকরি ছেড়ে বাচ্চাকে যত্ন করতে। আমার তো মনে হচ্ছে ঘর আর বাচ্চা সামলাবার জন্য চাকরিটা ছাড়তেই হবে। কিন্তু জুহি, চাকরিটা ছেড়ে দিলে তুমি নিজের খরচাটা কিভাবে চালাবে? ছেলে হোক বা মেয়ে, আজকের যুগে সবাইকেই স্বনির্ভর হতে হবে। তুমি একবার শাশুড়ির সাথে কথা বলো, হয়তোবা উনি ব্যাপারটা বুঝতে পারবেন, আর তাহলে হয়তোবা তোমার বেবিকে শাশুড়ির কাছে রেখে যেতে পারবে। বলে দেখো না একবার। উনি ওসব বোঝেন না, উনি বলেন তুমি জন্ম দিয়েছো, তুমি বড় করো। জুহির কথা শেষই হচ্ছিল না, কারণ সে ক্রমাগত শ্বশুরবাড়ির নিন্দা করেই যাচ্ছিল। জুহির কথায় মনীষা এতটাই নেগেটিভ হয়ে গেল যে সে বিয়ের কথা শুনলেই ভয় পায়। আর জুহির কথা শুনে শুনে মনীষার মন এতটাই খারাপ হলো যে সে জলভরা চোখ নিয়ে ঘরে গিয়ে বসে পড়ল। ও এটা ভাবতে লাগলো যে সত্যি কি শ্বশুরবাড়ি এত খারাপ হয়? প্রত্যেকটা শাশুড়ি কি বউয়ের শত্রু হয়? যখন জুহি আর তার মা চলে গেল, তখন মনীষার মা ঘরে এলো। কি হয়েছে মা, তুই ঘরে এসে বসে গেলি, খাবারও খেলি না? বল কি হচ্ছে? মা, জুহির কথা শুনে না আমার খুব ভয় করছে। জুহির কথায় অত কান্দিস না, আর সব ঘর এক হয় না। কিন্তু মা, জুহির অবস্থা দেখো। ভোর 4টের সময় ওঠে, বাড়ির সমস্ত কাজ করে, তারপর অফিসে যায়, বাচ্চা দেখে, তার উপরে আবার শাশুড়িরও কথা শুনতে হয়। সত্যি কি বিয়ের পর মেয়েদের জীবন এতটা কঠিন হয়ে যায়? একটু তো মুশকিল আছে, কিন্তু প্রত্যেকটা ঘরে পরিস্থিতি কিন্তু আলাদা। জুহির সমস্যার প্রধান কারণ হচ্ছে ওর স্বামী ওর সমস্যাগুলো বোঝে না, আর ওর শাশুড়িও ওকে কোনো সাহায্য করে না। যদি স্বামী স্ত্রী একে অপরকে সাহায্য করে, তাহলে অর্ধেক সমস্যা এমনিই মিটে যায়। কিন্তু আমার শাশুড়ির কি, উনি কেন চান না যে বৌমা চাকরি করবে? সেই জন্যই তো আমি বলছি যে বিয়ের আগে সবকিছু ভালো করে দেখে নেওয়া উচিত। শুধু ছেলের চাকরি আর ব্যবসা দেখে বিয়ে করা উচিত না। সব থেকে দরকার ছেলের আর তার পরিবারের চিন্তাভাবনা তোমার সাথে মিলছে কিনা, আর তা না হলে তোমাকে নিজের জীবনে সংঘর্ষ করতে হবে। এই শুনে সে একটা দীর্ঘশ্বাস ফেলে। ও বুঝতে পারে বিয়েটা দুটো মানুষের মধ্যে নয়, দুটো পরিবারের মধ্যে সম্বন্ধ। কিছুদিন পর মনীষার জন্য একটা ভালো সম্বন্ধ আসে। সবকিছুই ভালোভাবে খোঁজখবর নেওয়া হলো, কিন্তু মনীষার মধ্যে একটা ভয় ছিল যে বিয়ের পর হয়তো জীবনটা বদলেই যাবে। এরপরে মনীষার বিয়ে হয়ে যায়, আর বিয়ের পর সবকিছুই ঠিকঠাক চলছিল। ওর বাড়িতে কাজের লোক ছিল, আর ও জবেও যেত। এরপরে মনীষা বাপের বাড়িতে এলে জুহি আর তার মাও আসে। দেখ, আমার চাকরিটা তো আমার শাশুড়ি ছাড়িয়েই দিল। আমি তোকে লিখে দিচ্ছি, তোর একটা বাচ্চা হোক, তোর চাকরিও ছাড়িয়ে দেবে। মিলিয়ে নিস। না জুহি, আমার শ্বশুর বাড়িতে সবাই খুব ভালো। তুই ভুল বলছিস। সব তো কাজের লোকই করে দেয়, আমাকে তো কিছুই করতে হয় না। আমি তো ভালোভাবেই নিজের চাকরি করছি। দেখ মা, আমি চাই তোর শ্বশুর বাড়িতে সব যাতে ঠিকঠাক চলে, কিন্তু আমার মেয়েটা তো যন্ত্রণা ভোগ করছে, তাই তোকে সাবধান করছে। এর কিছুদিন পর মনীষা প্রেগনেন্ট হয়ে যায়। আরে কল্যাণী, বৌমার জন্যে পুরো দেশি ঘি এনেছি। বৌমাকে এটাই দিও, যাতে বৌমা আর বাচ্চা দুজনেই ভালো থাকে, বুঝলে? নাও, দাদু এখন থেকেই হবু নাতি নাতনি যত্ন শুরু করে দিয়েছে। নাতি নাতনি আসায় সব থেকে বেশি আনন্দিত হয় দাদু আর ঠাম্মি। মনীষা, খেলনাগুলো রাখো, দেখো কত খেলনা এনেছি, এ নাও রাখো। এত খেলনা? মনে হচ্ছে তুমি তো পুরো দোকানে তুলে নিয়ে এসেছো। এবার এগুলো আমি রাখবো কোথায়?
আরে বাবা হচ্ছে, এইটুকু তো করতেই হবে, তাই না? বাড়িতে সবাই আনন্দের সাথে নতুন অতিথির আগমনের জন্য অপেক্ষা করছিল। কিছুদিন পরেই মনীষা একটা কন্যা সন্তানকে জন্ম দেয় আর বাড়ি খুশিতে ভরে ওঠে। মনীষা প্রথমবার যখন তার মেয়েকে নিয়ে বাপের বাড়ি গেল, তখন সেখানে জুহি আর তার মাও ছিল। আবার শুরু হলো কথা। মনীষা, এবার না তোর জীবনে দুঃখের ঘন্টা বেজেই গেল। কি বললি তুই? রান্নার লোকটা চলে গেছে আর পাচ্ছিস না? এখন দেখবি শাশুড়ি হাত তুলে নেবে আর তোকেই সব কাজ করতে হবে। না না জুহি, আমার মনে হচ্ছে না যে আমার সাথে এরকম কিছু হবে, কারণ তুই যা বললি আজ অব্দি আমার সাথে সেসব কিছুই হয়নি। আমার শ্বশুরবাড়িতে সবাই খুব ভালো আর সবাই আমাকে খুব খুশিতেই রাখে, আর যতটা আমি জানি ভবিষ্যতেও এরকমই চলবে। একদম ঠিক বলছিস রে মা। এরপর কিছুদিন মনীষা শাশুড়ির সাথে ঘরের কাজে সাহায্য করলো, তারপর ওর অফিস স্টার্ট হয়ে গেল। কিন্তু জবে আসার সময় সে শাশুড়ির এমন একটা রূপ দেখতে পেল যে তার চোখে খুশির জল চলে এলো। এই হালুয়াটা খেয়ে বলো কেমন হয়েছে। তোমার শ্বশুরমশাই যে দেশি ঘি এনেছে ওটা দিয়েই বানিয়েছি। না বৌমা, খেয়ে বলো তো কেমন হয়েছে। খেতে খুব ভালো হয়েছে। তোমাকে আর বাবাকে অনেক ধন্যবাদ, কিন্তু তুমি যে বানালে আমি তো রান্নাঘরে যেতাম। আরে তুমিও তো সকাল থেকে অফিসে কাজ করে ক্লান্ত হয়ে যাও, তাই আমি সন্ধ্যের খাবারটা বানিয়ে দিলে সমস্যা কোথায় বৌমা? আমিও তো তোমার মা, তাই না? আর একজন মা তার বাচ্চার খেয়াল রাখবে না তো কে রাখবে? পরীকে আমি দুধ খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। আর হ্যাঁ, একদম রান্নাঘরে যাওয়ার দরকার নেই, তাই গিয়ে ঘুমিয়ে পড়ো, সকালে আবার অফিস আছে তো। এই শুনে মনীষা তার শাশুড়িকে মায়ের মতো করে জড়িয়ে ধরল আর আস্তে আস্তে বলল, আই লাভ ইউ মা, তুমি এই পৃথিবীর সব থেকে বেস্ট শাশুড়ি মা। মনীষা ওই দিনকে নিজেকে খুব সৌভাগ্যবতী বলে মনে করছিল, কারণ ও যে এতটা সাপোর্টেড শ্বশুরবাড়ি পেয়েছিল, যার স্বপ্ন প্রত্যেকটা মেয়েই দেখে। এই গল্প থেকে আমরা এটাই জানতে পারি যে বিয়ে দুটো মানুষের মধ্যে হয় না, দুটো পরিবারের মধ্যে হয়। শ্বশুরবাড়ির সহযোগিতা পেলেই বউয়ের জীবন খুশিতে ভরে ওঠে। যদি জুহির শ্বশুরবাড়ি জুহিকে সাপোর্ট করত, তাহলে জুহিও নিজের স্বপ্নকে পূরণ করতে পারত। সেও ঘর, সংসার, চাকরি, সন্তান সবকিছুর মধ্যেই ব্যালেন্স রাখতে পারত, আর কোনো অশান্তি হতো না। মোহন চৌধুরীর পরিবার ভীষণই সংস্কারী এবং আদর্শবাদী ছিল। ওনার পরিবারে ওনার বউ হেমা, মেয়ে নেহা আর ছেলে রোহান থাকত। পাড়ার সকলে ওনাদের সংস্কারের সুনাম করত। একদিন ওনাদের পাড়ার নীলম ওনাদের বাড়িতে মিষ্টি নিয়ে আসে। হেমা, ও হেমা দিদি, কোথায় তুমি? আসুন নীলম দিদি, ওই রান্নাঘরে একটু কাজ ছিল, ওটাই করছিলাম। আচ্ছা আচ্ছা, এই নাও লাড্ডু খাও। লাড্ডু? তা খুশির খবরটা কি? আমার বৌমা খুব তাড়াতাড়ি মা হবে আর আমি ঠাকুমা। তাই ভাবলাম এই আনন্দটা সবার সাথে ভাগ করে নেই। একটা কথা বলি দিদি, কিছু মনে করো না, এবার তুমি তোমার ছেলের বিয়েটা দিয়েই দাও, নইলে ঠাকমা হওয়ার সুখ সেই বুড়ো বয়সে গিয়ে পাবে। এই বলে নীলম সেখান থেকে চলে যায়। অন্যদিকে হেমার কথা শুনে খুব খারাপ লাগে, আর তারপর সে বেরিয়ে পড়ে তার বৌমার খোঁজে। কিছুদিন খোঁজ করার পর সে দিয়া নামের একটি মেয়ের সন্ধান পায়, যে চিন্তাধারাতে একজন মডার্ন মেয়ে ছিল। দেখুন আন্টি, আমি আজকালের পড়াশুনো জানা মডার্ন মেয়ে। বাবু, তুমি আমার বাড়িতে এসে নিজের মতো করেই জীবনযাপন করতে পারো। আমি মনে করি বৌমারা মেয়েরই মতো, আর আমি আমার বৌমাকে কখনো নিয়ম কানুনে বেঁধে রাখবো না। শ্বশুরবাড়ির লোকেদের এত স্বাধীন ভাবনা চিন্তা দেখে দিয়া বিয়ের জন্য রাজি হয়ে যায়। আর কিছুদিন পরেই দিয়া আর রোহানের বিয়ে খুব ধুমধাম করে হয়ে যায়, আর দিয়া চৌধুরী পরিবারের বৌমা হয়ে যায়। কিছুদিনের মধ্যেই সে বাড়ির দায়িত্ব সুন্দরভাবে পালন করতে থাকে। তার হাতের রান্না সবার খুব ভালো লাগে। তার শ্বশুর একদিন তাকে বলল, বাহ বৌমা, তুমি তো খুব ভালো খাবার বানাতে পারো। তোমার হাতে তো স্বয়ং অন্নপূর্ণা বাস করে। আর এই ক্ষীর, এর তো কোনো তুলনাই নেই। এত সুন্দর খাবার খাওয়ার মজাই আলাদা। আহা, কত যুগ পর যে এমন সুস্বাদু খাবার খেলাম তা মনে পড়ে না। নইলে তো ঘাস পাতা খেয়ে খেয়েই জীবনটা তেতো হয়ে গেল। হ্যাঁ হ্যাঁ, আমি তো তোমাকে এতদিন অখাদ্য খাওয়াতাম, এখন বৌমা চলে এসেছে, আমার কথা আর ভাববেই বা কেন? আরে কি মা তুমি, বাবার কথায় খারাপ ভাবলে? জানো তো বাবা ইয়ার কি করে বলে এগুলো, রাগ করছো কেন? এইভাবেই চৌধুরী পরিবার সবসময় হাসি খুশি থাকত।
আর দিয়াও ওদের সবার সঙ্গে খুব ভালোভাবে মিশে গেছিল। কিন্তু রান্না করতে করতে হঠাৎ একদিন দিয়া মাথা ঘুরে পড়ে যায়। আরে বৌমা, কি হলো তোমার? দেখ, বৌমা অজ্ঞান হয়ে গেছে। ডাক্তারের কাছে তাড়াতাড়ি ফোন কর। হ্যাঁ মা, আমি এক্ষুনি ফোন করছি। এই বলে রোহন তাড়াতাড়ি ডাক্তারকে ফোন করে। চেক আপ করার পর রোহন ডাক্তারকে জিজ্ঞাসা করল, কি হয়েছে ডাক্তারবাবু, সব নর্মাল তো? হ্যাঁ হ্যাঁ, সব নর্মাল আছে। যদি সব নর্মালি থাকে তবে বৌমা অজ্ঞান হলো কেন? সেটা এই জন্য যে আপনি খুব তাড়াতাড়ি ঠাকুমা হতে চলেছেন। আপনার বৌমা প্রেগনেন্ট। এই বলে ডাক্তার সেখান থেকে চলে যায়। এর মানে আমি খুব তাড়াতাড়ি পিসি হব, কি তাই তো? আর দাদা, তুমি বাবা হবে। নেহা, তোকেও অনেক অনেক শুভেচ্ছা নতুন পিসি হওয়ার জন্যে। আর আমি দাদু হব। আজকে তো আমি ভীষণ খুশি। বৌমা, তুমি তো আমাকে সারা পৃথিবীর খুশি এনে দিয়েছো। বলো, তোমার কি চাই শুধু বলো। এখনই হবু ঠাকুমা তোমার সব দাবি পূরণ করবে। বলো তোমার কি চাই। এই শুনে দিয়া ভীষণ রেগে গিয়ে বলে, রোহন, এইসব কি? আমি এত তাড়াতাড়ি বাচ্চা চাই না। আমি 9 মাস ধরে ওকে পেটে নিয়ে ঘুরবো নাকি? বৌমা, এটা তোমার প্রথম বাচ্চা, আর প্রথম বাচ্চার ব্যাপারে এভাবে বলতে নেই। বৌমা, আমাদের সবার বিশ্বাস এই বাচ্চার সাথে জড়িয়ে আছে। তুমি কি সেটা দেখতে পাওনি? তোমার বাচ্চার আসার খবরে ঘরের সবাই কত খুশি, একবার ভেবে দেখো। দেখো দিয়া, এটা ভগবানের দেওয়া শ্রেষ্ঠ উপহার। একে অযত্ন করা উচিত নয়। তুমি জানো, একটা সন্তান পাওয়ার জন্য কত লোক মন্দির মসজিদে গিয়ে মাথা নত করে, তারপর তারা মা বাবার সুখ পায়। এইসব বক্তব্য শোনার পর দিয়ার আর কোনো উপায় ছিল না তাদের কথা অমান্য করার। এখন বাড়ির সবাই দিয়ার খুব খেয়াল রাখে। আরাম করা ছাড়া তারা দিয়াকে কোনো কাজই করতে দেয় না। একদিন হেমা দিয়ার ঘরে খাবার নিয়ে গিয়ে বলল, বৌমা, এই নাও তোমার জলখাবার। এখন থেকে তুমি ঘরে বসে আরাম করবে। ঘরের কাজ আমি আর নেহা করে নেব। তোমার 3 বেলার খাবারই এখানে চলে আসবে। ওই বারবার সিঁড়ি দিয়ে ওঠানামা করতে হবে না, বুঝলে তো? কিন্তু মা, এভাবে তো আমি বোর হয়ে যাচ্ছি। বৌমা, তোমাকে বোরিং হতে কে বলল? ঘরে টিভি আছে, দেখো। ওই রামায়ণ পড়ো, গীতা পড়ো। এখানে আমি বোর হয়ে যাওয়ার কথা বলছি, আর শাশুড়ি মাকে সব বাজে বাজে আইডিয়া দিচ্ছে। থাকবে, আমি আর কি করব? আমি তাড়াতাড়ি খাবারটা খেয়ে ঘুমিয়ে পড়ি। আমার খুব ঘুম পাচ্ছে। একদিকে হেমা আর নেহা দিয়াকে কোনো কাজ করতে দিত না। অন্যদিকে দিয়ার ইচ্ছে মতো সমস্ত খাবার তাকে খাওয়াতো তার শ্বশুর এবং তার স্বামী। একদিন রোহন বাচ্চাদের ছবি এনে পুরো ঘরে লাগিয়ে দেয়। রোহন, এটা আবার কি? আমি শুনেছি মা যেরকম ছবি দেখে, সন্তান ঠিক সেরকমই হয়। তুমিও না রোহন, কি সব কথায় বিশ্বাস করো? আরে, বাচ্চা তো নিজের বাবা মায়ের মতনই দেখতে হয় নাকি? আর তখনই দিয়ার ননদ অনেকটা খেলনা নিয়ে দিয়ার ঘরে আসে। বৌদি, এই দেখো, আমাদের ছোট্ট নতুন অতিথির জন্য খেলনা এনেছি আমি। নেহা, কি দরকার ছিল এসব খরচ করার? আরে, তোমরা আগে ডাউনলোডের প্রসেস তো পূরণ হতে দাও। এভাবেই বেশ কিছু মাস কেটে যায়, আর দিয়ার ডেলিভারির টাইমও এগিয়ে আসে। তাই বাচ্চার জন্য দিয়ার ভাবনা চিন্তাও বদলাতে থাকে। সে তার বাচ্চার প্রতি টান অনুভব করে। একদিন যখন সবাই মিলে ঘরে বসে কমেডি দেখছিল, তখনই দিয়ার বাচ্চা তার পেটে লাথি মারলে দিয়া চিৎকার করে ওঠে। ও বাবা! কি হয়েছে দিয়া, তুমি ঠিক আছো তো? হ্যাঁ, ওই বাচ্চা লাথি মারল। বৌদি, মনে হয় ও কমেডি শো খুব ভালোবাসে। এই বলে সবাই জোরে জোরে হাসতে থাকে, আর দিয়ার চোখে আনন্দের জল চলে আসে। কি হলো বৌমা, তুমি কাঁদছো কেন? মা, তুমি ঠিকই বলছিলে। এই পৃথিবীতে সবচেয়ে বড় খুশি মা হওয়ার। এখন আমি আমার বাচ্চাকে অনুভব করতে পারি, আর এখন আমি আমার প্রথম প্রেগন্যান্সির দিনগুলো আনন্দে কাটাতে চাই। এরপর দিয়া তার বাচ্চার জন্য ভালোবাসা অনুভব করতে থাকে। সে ঘন্টার পর ঘন্টা তার বাচ্চার সঙ্গে কথা বলে, আর তার পেটে হাত বুলিয়ে বাচ্চাকে আদর করে। আর এদিকে হবু ঠাকুমা গরমের পোশাক বানায়, আর দাদু নতুন দোলনা কিনে নিয়ে আসে। কিছুদিন পর দিয়ার 9 মাস পূরণ হয়। দিয়ার শাশুড়ি খুব ধুমধাম করে সাধের অনুষ্ঠান করে। আর এই দেখে নীলাম বলে, ছোট্ট যে অতিথি তোমাদের বাড়িতে আসছে তার জন্য তোমাদের সবাইকে অনেক শুভেচ্ছা। এবার তো খুব তাড়াতাড়ি তোমার পরিবারের সদস্য বেড়ে যাবে, আর এই অনুষ্ঠানও তো দারুণ সুন্দর করেছো। আরে, তা তো করতেই হতো, আমার বৌমার প্রথম বাচ্চা বলে কথা। সবাই এই সাধের অনুষ্ঠানে খুব আনন্দ করে।
রোহন, আমি আর দেরি করতে পারছি না। একে বলো না তাড়াতাড়ি বাইরে আসতে। ওকে কোলে নিয়ে আমি অনেক আদর করতে চাই। কি দিয়া, তুমি কি কোনো পিৎজা ডেলিভারি গার্ল নাকি যে ছটপট করে বাচ্চা বাইরে বেরিয়ে আসবে? ও ঠিক ওর সময় মতোই বাইরে আসবে। পরের দিন দিয়ার শাশুড়ি দুধের মধ্যে 2 গ্লাস ঘি মিশিয়ে দিয়াকে দেয়। এই নাও বৌমা, এটা খাও। এটা খেলে অনেক শক্তি পাবে আর বাচ্চাও নর্মাল ডেলিভারিতে হবে। আর দুধটা খাওয়ার পরই দিয়া খুব জোরে চিৎকার করে, কারণ তার লিভার পেইন হয়। এরপর দিয়ার বাড়ির সবাই তাকে তাড়াতাড়ি হসপিটালে নিয়ে যায় আর দিয়া একটা সুন্দর মেয়ের জন্ম দেয়। একদম চাঁদের মতো ফুটফুটে হয়েছে আমার নাতনি। এখন আমি এর সাথে খুব খেলবো। আর আমি তো ওর জন্য ঘোড়া হয়ে ওকে পুরো বাড়ি ঘোরাবো, যেরকম ভাবে ছোটবেলায় ওর বাবাকে পিঠে চাপিয়ে ঘুরিয়েছি। এরপর দিয়া তার মেয়েকে কোলে নিলে সে মায়া মমতায় ভরে ওঠে। ওয়েলকাম আমার এঞ্জেল। মা তোকে কোলে নেওয়ার জন্য কত অপেক্ষা করছিল। দেখো ওদিকে, তোমার বাবা, ঠাকমা, দাদু, পিসি সবাই কত খুশি। বাবা তো খুব খুশি তার ছোট্ট পরীকে পেয়ে। তুমি দেখে নিও, বাবা তোমার সমস্ত ছোট বড় খুশি পূরণ করবে আর তোমাকে খুব ভালোবাসবে। 2 দিন বাদে যখন দিয়া তার বাচ্চাকে নিয়ে হসপিটাল থেকে বাড়ি আসে, তখন তার শাশুড়ি তাদেরকে বরণ করে নেয়। এইভাবেই দিয়ার প্রথম বাচ্চা সারা বাড়ি আনন্দে ভরিয়ে তোলে। আর বাচ্চার ব্যাপারে দিয়ার ভাবনা চিন্তাও সম্পূর্ণ বদলে যায়। আর ছোট্ট পরি বাড়ি আসাতে সারা বাড়ি আনন্দে ভরে ওঠে। বেস্ট বাডিজ। হ্যালো ফ্রেন্ডস, এই ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। যদি এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, সাবস্ক্রাইব আর কমেন্ট অবশ্যই করবে এই ভিডিওতে। আর হ্যাঁ, শেয়ার করতে ভুলো না কিন্তু। আরো অনেক মজাদার ভিডিও দেখার জন্য নিচে দেওয়া এই বেল আইকনটাকে প্রেস করো। দেখতে থাকো বেস্ট বাডিজ।